গল্প তুমি আমার ভালোবাসা গল্প পর্ব ৬। লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। প্রিয়া অফিসে গিয়েই ফাহাদের কাছে যায়, কিন্তু ফাহাদ প্রিয়াকে দেখেও না দেখার ভান করে রইল। ফাহাদের এমন ব্যবহারে প্রিয়া অবাক হয়। চোখ পিটপিট করে ফাহাদের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকাচ্ছেন না কেন? ফাহাদ হাতের কলমটা ঘোরাতে ঘোরাতে বলে, তুমি কি রানী ভিক্টোরিয়া? তোমাকে এত দেখার কি আছে? বুঝলাম না। ফাহিদ দেয়। প্রিয়া তেড়ে যায় ফাহাদের কাছে, দুহাত দিয়ে গলা চেপে ধরে বলে, আমি কি? আমি কি বলেন? প্রিয়ার হাত ছড়িয়ে ফাহাদ কাশতে কাশতে বলে, বাবারে, বউ তো নয়, যেন অগ্নিকন্যা। জেনে শুনে আগুনে পা রাখলেন কেন শুনি? ফাহাদ প্রিয়াকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলে বসায়। আরে আরে, কি করছেন? চুপ। তোমার ভালোবাসার আগুনে পড়তে চাই, তাই জেনে শুনেই ভালোবেসেছি। পরে যদি ছাই হয়ে যান। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঢং। আমি কি সবার সাথে ঢং করি? আমি কি জানি? কে জানে? আপনি জানেন। আচ্ছা শোনো। কি? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকবে? নাকি পাগলি? তাও তো ঠিক। চলো। কোথায়? সারপ্রাইজ দেখবে না? নাকি কুলে বসেই থাকবে? শুধু তুমি কুলে থাকলেই হবে। একটা বাবু আমি চাই। চলো নির্লজ্জ। ফাহাদ হাসলো। প্রিয়ার চোখ ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চলো তো তুমি। এক জায়গায় স্থির দাঁড়িয়ে প্রিয়ার চোখ ছেড়ে দিল। সবকিছু কেমন ঝাপসা লাগছে। চোখ কষলে সামনে তাকাতে প্রিয়া হা হয়ে যায়। পৃথা এসেছে। পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরলো। তোর হানিমুন শেষ পৃথা? সারা বছর কি হানিমুনে করে যাব? যা ফাজিল। তুই যে আজ থেকে অফিসে জয়েন করবি, বলিসনি তো। তোকে কেন বলবো? তুই কি আমায় সব বলিস? আমি আবার কি লুকোলাম? ডুবে ডুবে জল খাও, আর এখন বলো কি লুকালাম? পৃথার ইঙ্গিত বুঝতে পারে প্রিয়া। কান চুলকে বলে, আসলে মানে কি বলতো, আমি না তোর হানিমুনের সময় নষ্ট করতে চাইনি তো, তাই ফোনে বলিনি। বাট আমি ভেবেছিলাম পরে তোকে বলবো পাক্কা। হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। স্যার আমায় সব বলেছে। রাগ করেন আমার পৃথা শোনা। যা সর। আগে বল, বিয়ে কবে করছিস? বিয়ের কথা শুনতে প্রিয়ার মুখটা মলিন হয়ে যায়। যতদিন না ফাহাদের বাবা মেনে নিবে, ততদিন তো বিয়ে করতে পারবে না। পৃথা হালকা ধাক্কা দিয়ে বলে, এমন চুপসে গেলি কেন? হ্যাঁ, খুব শীঘ্রই করব বিয়ে। কথার মাঝে ফাঁস কেটে ফাহাদ বলে, আমি বুড়ো হয়ে গেলে তখন বিয়ে করবে? হ্যাঁ করব। তখন আপনি হবেন আমার বুড়ো বর। সবাই প্রিয়ার কথায় হেসে ফেললো। প্রতিদিন ফাহাদ ওই প্রিয়াকে বাড়িতে এগিয়ে দেয়, কিন্তু আজ আর্জেন্ট কাজ থাকায় অফিসের একটা গাড়িতে উঠিয়ে দিল। আজ অফিস ছুটি হয়েছে দেরি করে। মাঝ রাস্তায় হুট করে গাড়ি খারাপ হয়ে যায়। বিপদের উপর বিপদ। হাত ঘড়িতে তাকিয়ে দেখে 11টা 39 বাজে। এত রাতে তো গাড়ি পাওয়া মুশকিল। ড্রাইভার বাইরে থেকে বলে, ম্যাম, গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তাহলে এখন কি হবে? আপনি গাড়িতে বসেন, আমি দেখি কোনো গাড়ি পাই কিনা। ঠিক আছে। প্রিয়া ফাহাদকে ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ। অদ্ভুত তো। আজ হচ্ছে কি এসব? এভাবে গাড়িতে বসে থাকতে বোরিং লাগছে, আবার ভয়েও বের হতে পারছে না। বলা তো যায় না মানুষরূপী পশু আবার কখন ঝাঁপিয়ে পড়ে। এত সময় ধরেও কোনো গাড়ির হদিশ পেল না গে। কিছুক্ষণ পরই কিছু লোক হুড়মুড়িয়ে গাড়ির কাছে এলো। প্রিয়াকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করলো। কারোর মুখে দেখতে পারছে না, কারণ সবার মুখে কালো কাপড় দিয়ে বাঁধা। একজন লোক প্রিয়ার নাকের কাছে কিছু একটা চেপে ধরতে প্রিয়া সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন প্রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চারপাশে তাকিয়ে দেখে ওরা রাস্তায় আছে। দুপাশে বড় ঘন জঙ্গল। এখানে মেরে ফেলে রাখলেও কেউ টের পাবে না। একদম মানবশূন্য জায়গা। প্রিয়া ফাঁকা ঢোক গিলল। তবে কি আজই জীবনের শেষ দিন? প্রিয়ার সামনে একজন চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে ছুরি। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি?" লোকটি উত্তরে কিছু না বলে মুখের কালো কাপড়টা সরিয়ে ফেলে। প্রিয়া পুরো শকড হয়ে যায়। আপনি? লোকটা অট্ট হাসিতে মেতে ওঠে। প্রিয়া ভয় পেয়ে যায়। লোকটি আর কেউ নয়, ফাহাদের বাবা। আঙ্কেল, আপনি? আপনি এটা করেছেন? কিডন্যাপ করেছেন আমায়? এছাড়া তো আর আমার কিছুই করার ছিল না মামুনি। সেদিন তো ভালোভাবেই তোমায় বোঝালাম, কিন্তু তুমি তো বুঝলে না। তাই আর কি বাধ্য হলাম। সি আঙ্কেল, এসব করে কি লাভ?
ফাহাদের লাইফ থেকে আমার সরানোর জন্য এত কিছু। ওই, কে আসিস? একে নিয়ে যা তো, আর কাজটা জলদি সেরে ফেল। প্রিয়া এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। কি করার কথা বলছেন উনি? একটা লোক এসে প্রিয়ার হাত পায়ের বাঁধন খুলে প্রিয়াকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। প্রিয়া লোকটার সাথে দস্তাদস্তি করে পারছে না, মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। আল্লাহ ছাড়া আর কেউ এখন বাঁচাতে পারবেন না। প্রিয়া আর্তনাদ করে বলে, কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন আমার ক্ষতি করছেন? জঙ্গলের মধ্যে নিয়ে প্রিয়াকে ছেড়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রিয়া ভাবে এই সুযোগ, যেভাবে হোক এই অন্ধকারে পালাতে হবে। প্রিয়া দৌড় দিতে গেল, কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখন ওই সাথে সাথে চারদিকে লাইট জ্বলে ওঠে, যার বাতিতে চারপাশ আলোকিত হয়ে উঠেছে। চোখ মেলে তাকিয়ে দেখে ফাহাদ প্রিয়াকে ধরে রেখেছে। ভূত দেখার মতো ভয়ে চিৎকার দিয়ে ওঠে প্রিয়া। চারপাশ থেকে অনেকের স্বর ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। প্রিয়া এবার চারপাশে তাকায়। ফাহাদের বাবা মা, ফুল ফুল প্রিয়ার মা, ভাইয়ারা, পৃথা, আকাশ সবাই উপস্থিত। প্রিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবাই জোরে জোরে হেসে বলল, সারপ্রাইজ। প্রিয়া কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, এটা কেমন সারপ্রাইজ? আর একটু হলে তো আমি ভয়ে মরে যেতাম। মা চোখের পানি মুছে দিতে দিতে বলল, তোমার ছোট ভাইয়ের কাছে শুনেছিলাম তুমি নাকি সারপ্রাইজ পেতে পছন্দ করো। আর তাই তো তোমার জন্মদিনে এই ছোট্ট সারপ্রাইজ। এটা সারপ্রাইজ? একটু হলে তো মরতাম। তখন আমার জন্মদিন আর মৃত্যুবার্ষিকী একসাথে পালন করতেন। চুপ পাগলি, আমি ছিলাম তো। হ্যাঁ, এই জন্য তো ভয় পেয়েছিলাম। কি চিল্লান কেন? ভয় তো আপনারাই দেখেছেন, তাহলে দোষ আপনার নয়। এই আইডিয়া কিন্তু আমার না, ফুলের আইডিয়া এটা। চোখ কসলাতে কসলাতে প্রিয়া ফুলের দিকে তাকালো। কাজটা ভালো করেনি নন্দিনী। তোমার জন্মদিন যদি তোমার নাকারে চুমারি না খাইয়েছি তো আমিও তোমার ভাবি নই হো। ফুল প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি ভাবি, এই নাও তোমার একটা কিসি দিয়ে দিলাম। তবুও রাগ করো না প্লিজ। আর আমি তো শুধু আইডিয়া দিয়েছিলাম, কাজে তো লাগিয়েছে বাবা আর ভাইয়া। বাবা কথাটা শুনে প্রিয়া থমকে যায়। ভয়ের কারণে এতক্ষণে খেয়াল হয়েছিল না পাহাতের বাবা এখানে, তাও আবার সবার সাথে মিলে প্রিয়াকে সারপ্রাইজ দিল। হোক ভয়ঙ্কর সারপ্রাইজ, তবু। প্রিয়া ফাহাদের বাবার দিকে ঘুরে দাঁড়ালো। তিনি তাড়াহুড়ায় বললেন, আমার কোনো দোষ নেই মা। আমি প্রথমে ওদের প্রস্তাবে রাজি ছিলাম না। ওরা জোর করে আমাকে দিয়ে এটা করিয়েছে। বিশ্বাস করো আম্মু। সবাইকে অবাক করে দিয়ে প্রিয়া তাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় তিনি চমকে যান। প্রিয়ার মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন। প্রিয়াকে কাঁদতে দেখে বললেন, বাবা হই না আমি, এবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো ওদের কথা শুনবো না। কান্নারত অবস্থায় প্রিয়া বলল, আপনি যদি আমার প্রতিটা সারপ্রাইজে থাকেন তাহলে আমি হাজারো ভয়ঙ্কর সারপ্রাইজ পেতে চাই বাবা। আমার বার্থডের বড় সারপ্রাইজ তো আপনি বাবা। আমি ভাবতেও পারিনি এত সহজে আপনি আমায় মেনে নেবেন। তোমার কথাগুলো সেদিন আমায় মন ছুঁয়ে গিয়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এটা তো সাক্ষাৎ মায়াবিনী। তোমাকে হারাতে দেওয়া যাবে না। আমার ফাঁদ সঠিক মানুষকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু মনের শান্তির জন্য ভালোবাসা প্রয়োজন, যেটা তোমার চোখে দেখেছিলাম। ওই দিন বাড়িতে গিয়ে আমি বলে দেই আমি রাজি। তারপর তুমি অফিসে থাকাকালীন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যেটা ফাহাদও জানতো না, শুধু ফাহাদের মা ছাড়া। কাল যখন ফাহাদ ফুলের সাথে ডিসাইড করেছিল কিভাবে তোমাকে সারপ্রাইজ দিবে, তখন আমি ওদের সবটা জানাই। আর আমিও সারপ্রাইজ দিতে অংশগ্রহণ করি। প্রিয়ার চোখের পানি আজ বাদ মানছে না। এটা সুখের অশ্রু। সত্যি মানুষের সব সময়টা খারাপ যায় না। একটা সময় সুখ ঠিকই হাতছানি দেয়। কেক কাটার জন্য এগিয়ে যেতে দেখে মায়ের চোখে পানি। এই মানুষটার চোখে প্রিয়ার সব মুহূর্তের পানি থাকবে। তবে প্রিয়া জানে মায়ের চোখের পানি আনন্দের। প্রিয়া মায়ের কপালে একটা চুমু খেলো। কেক কাটার পর সবাই মিলে কিছুটা সময় কাটালো। তারপর যে যার মতো শুয়ে পড়লো। ওরা যেই বাগানে গিয়েছিল তার পাশেই ফাহাদের বাংলো বাড়ি। এখানেই সব আয়োজন করা হয়েছে। রাত 2টা বাজে। বাংলো বাড়িতে সুন্দর একটা ফুলের বাগান আছে। তার পাশে ছোট্ট একটা পুকুর। পুকুর আর ফুলের বাগানের মাঝামাঝি একটা দোলনা। ফাহাদ আর প্রিয়া পাশাপাশি দোলনায় বসে আছে। আজও আকাশে থালার মতন সম্পূর্ণ একটা চাঁদ উঠেছে। সাথে তো অজস্র তারা আছেই। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? বলো। আপনার কোলে একটু মাথা রাখি না?
প্রিয়া অবাক হয়ে ফাহাদের দিকে তাকালো। না কেন? কারণ আমি তোমার উপর রেগে আছি। কি করেছি আমি? এক, তুমি এখনো আমায় আপনি করে ডাকো। দুই, বার্থডেতে কোনো গিফট পেলাম না। প্রথমত, আমার তুমি ডাকতে লজ্জা লাগে, তবে চেষ্টা করব। আর দুই, বার্থডে তো আমার ছিল, তাহলে গিফট দেবো কেন? এত কষ্ট করে সবকিছুর আয়োজন করেছি, আমি তো একটা গিফট পাই। আচ্ছা, কি গিফট চান? আবার আপনি? আচ্ছা, কি গিফট চাও? ফাহাদ পিয়ার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে বলল, চুমু। ধুর। ধুর না, আমি আমার গিফট চাই। আমি পারবো না। যাও, তোমায় পারতে হবে না। ফাহাদ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। প্রিয়া ফাহাদের গালে হাত রেখে বলল, ঠিক আছে, দিচ্ছি, তবে একটাই। গালের কাছে ঠোঁট এগিয়ে নিতে ফাহাদ বলল, এই, দাঁড়াও দাঁড়াও। গালে দিচ্ছ কেন? তাহলে কোথায় দেবো? ঠোঁটে। না না না, আমি পারবো না এটা। পারতে হবে। না। হ্যাঁ। না বলছি না। ওকে, যাও, লাগবে না। ফাহাদ মুখ গোমড়ো করে বসে রইল। পিয়ার খুব আনিজি লাগছে। মুখটা মলিন করে বলল, দিচ্ছি। অনেক কষ্টে নিজের মধ্যে সব জড়তা কাটিয়ে নিজের ওষ্ঠদ্বয় ফাহাদের ওষ্ঠদ্বয়ের কাছে এগিয়ে নিতেই ফাহাদ পিয়ার ঠোঁটে আঙুল রাখলো। পিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফাহাদ হেসে বলল, আজ নয়, বাসরাতের জন্য সব তোলা রইল। তোমার আনিজি রাখবে এমন কিছু আমি চাই না। পিয়ার চোখে পানি চিকচিক করছে। মনে মনে বলছে, এই মানুষটা আমায় এত বুঝে কিভাবে? ফাহাদ প্রিয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, এখন থেকে শুধু তুমি করে ডেকো। প্রিয়া ফাহাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কুলে মাথা রাখবে না? প্রিয়া সঙ্গে সঙ্গে ফাহাদের কুলে মাথা রাখে। পুরো বিস্তৃত আকাশটা এখন প্রিয়ার সামনে। আকাশ সমান সুখ যেন আল্লাহ প্রিয়ার আঁচলে ঢেলে দিয়েছে। ফাহাদ প্রিয়ার চুলে বিলি কেটে দিচ্ছে। ফাহাদের এক হাত প্রিয়া নিজের হাতের মুঠোয় নেয়। হাতে চুমু খেয়ে বলে, আমার সেই অতীতের পর আমি কাউকে ভালোবাসতে পারিনি, চেষ্টাও করিনি কখনো। পরীক্ষা শেষে জব নিয়েছিলাম আর পাশাপাশি অনার্সে ভর্তি হই। 7 মাস চাকরি করার পর সবাই মিলে ভালো ছেলে দেখে আপুর বিয়ে দেয়। আল্লাহর রহমতে আমার আপু অনেক সুখী হয়। আমার দুলাভাই অনেক ভালো একটা মানুষ। দুই ভাইয়া ভাবিও তখন আমাদের সাথে থাকতো। সবার জীবনে সুখ ফিরে আসে, শুধু সুখের দেখা মেলেনি আমার। অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু আমার মন কাউকেই সায় দেয়নি। আমার শুধু মনে হতো এরা কেউ আমার জন্য নয়। এত অবিশ্বাসের মাঝেও আমার মন আপনার ভালোবাসার ডাকে সায় দিল। আমি যতবার আপনার থেকে দূরে সরে যেতে চেয়েছি, আমার মন ততবারই আপনার কাছে গিয়েছে। বারবার বলেছে, একে বিশ্বাস করা যায়। সত্যি বলছি, না চাইতেও খুব বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রাখবো আমি। এত বেশি ভালোবাসবো যে অতীতের কথা মনে পড়লে তুমি হাসবে। একটা গান শোনাবেন? আগে তুমি করে বলো। একটা গান শোনাও। ফাঁদ হেসে গান ধরল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। এই গান তো প্রিয়া বলে, প্রিয় বলে। তুমি প্রিয়া বললে কেন? গানটা তো আমি আমার প্রিয়াকে ডেডিকেটেড করেছি, তাই প্রিয়া বলেছি। গানের প্রত্যেকটা কথার সাথেই আমার মনের কথা একদম মিলে আছে। পাগল। হুম। তোমার জন্য। অবশেষে প্রিয়া আর ফাহাদের বিয়ের দিন ঠিক হলো। অনেক সাধনার পর ফাহাদ আর প্রিয়া ভালোবাসার মানুষকে পেতে চলেছে। আজ ওদের গায়ে হলুদ। গাঢ় হলুদ শাড়ি পরেছে প্রিয়া। সাদা ফুলের গয়না, ফুলের গানে প্রিয়ার শরীর মোমো করছে। গায়ে হলুদের অনুষ্ঠানের শুরুর আগেই ফাহাদ ফোন দেয়। প্রিয়ার বুকটা ধক করে ওঠে। আগের গায়ে হলুদের কথা মনে পড়ে যায়। ফাহাদও কি মৃন্ময়ের মতো একই কাজ করবে নাকি? অনেক চিন্তা ভাবনার পর প্রিয়া ফোন রিসিভ করে। ওপাশ থেকে ফাহাদ বলে, ও বউ, বউ তুমি ফোন ধরো না কেন? ফাহাদের কথার ভঙ্গিতে প্রিয়ার জানে পানি ফিরে আসে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, আর আপনি এখন ফোন দিয়ে ঢং শুরু করেছেন?
আমার বউর গায়ে হলুদ আমি 100 বার ফোন দেব, আর আমি কি তোমার পর? এখনো আপনি আপনি করে বলা হচ্ছে কেন? কেন ফোন করেছ? ইস, তুমি করে বললে কি মিষ্টি লাগে। এত মিষ্টি ভালো না, ডায়াবেটিস হবে। হলে তোমার জামাইয়ের হবে, আমার কি? উফ আল্লাহ, তোমার কিছুই না। তাই তো, তোমার কি? বিয়ে তো আমি পাশের বাড়ির কুদ্দুসকে করব। আমি থাকতে? কুদ্দুস কেন বউ? কেন ফোন দিছো? বলবা নাকি রেখে দেব? রাগ করে না বউটা আমার। কাল তো বিয়ে হয়ে যাবে, তাই বিয়ের আগে দুষ্টু মিষ্টি প্রেম করে নিচ্ছি। হয়েছে প্রেম করা না, ভিডিও করে আসো, তোমায় দেখবো। পারবো না এখন। আমার বউ গায়ে হলুদে কেমন করে সেজেছে আমি দেখবো না? এত মানুষ দেখবে আর আমি দেখলেই দোষ? তাড়াতাড়ি ইমুতে আসো। ইমুতে আসবো কেন? আমার স্বামী কি বিদেশ থাকে নাকি? ইমুতে আসার সাথে স্বামী বিদেশ থাকার কি সম্পর্ক? আমার অমনে লাগে। ইমুতে কথা বললে সবাই বলে ইমুর আরেক নাম নাকি স্বামী বিদেশ অ্যাপস। প্রিয়ার কথা শুনে ফাদ হো হো করে হেসে দিল। আমার বউ দেখি একটা বাচ্চা, সমস্যা নেই, আদর ভালোবাসায় বড় হয়ে যাবে। এখন তাহলে হোয়াটসঅ্যাপে আসো। আসতে হবে? হুম। আমার পরিটাকে দেখবো। ঠিক আছে। প্রিয়া ডাটা কানেক্ট করে হোয়াটসঅ্যাপে যায়। ফাহাদ ভিডিও কল দেয়। প্রিয়া তো লজ্জায় তাকাতেই পারছে না। আর ওইদিকে ফাহাদ চোখ সরাতেই পারছে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। মৃন্ময় দেশে আসার কোনো ইচ্ছেই ছিল না। একদিকে ফাহাদ মৃন্ময়ের ভাই আর সবচেয়ে কাছের বন্ধু, আর অন্যদিকে দেশে গেলে প্রিয়ার একাকিত্ব, সব মিলিয়ে খুব প্যারায় আছে। ফাহাদও সব জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক মৃন্ময়কে আসতেই হবে। তাই অগত্য মৃন্ময়কে রাজি হতে হয়। গায়ে হলুদের রাতে ফ্লাইটে ওঠে মৃন্ময়। বিয়ের দিন সকালে পৌঁছে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে এদিক সেদিকে ধুলে ধুলে নিজেকে দেখছে প্রিয়া। এভাবে দেখার কারণও আছে। ছোট থেকে প্রিয়ার খুব শখ বউ সাজার। একবার প্রিয়া ছোট ভাইয়ার সাথে ভাইয়ের বন্ধুর বড় ভাইয়ের বিয়ের বউ ভাতের দাওয়াত খেতে যায়। তখন বউ এর দিকে অপলক তাকিয়েছিল। ছোট ভাইয়া ধাক্কা দিয়ে বলেছিল, কিরে, কি দেখছিস এভাবে? ভাইয়া, ওইটা কি বউ? হ্যাঁ। ভাইয়া, আমিও বউ সাজবো। ও ভাইয়া, আমিও বউ সাজবো। প্রিয়া ভাই চেঁচামেচি করেই কথাটা বলে। চারপাশের লোকজন তখন প্রিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। 6 বছর বয়সে একটা মেয়ে, সে কিনা বউ সাজতে চাইছে। ভারী মজার বিষয়। কেউ কেউ আবার এই কাণ্ড দেখে হাসছেও। ছোট ভাইয়া কিছুতেই প্রিয়াকে শান্ত করতে পারছে না। তখন যার বিয়ে সে বলল, তুমি বউ সাজবে? হ্যাঁ, আমি ওই মেয়েটার মতো বউ সাজবো। কিন্তু বউ সাজলে তো বিয়ে করতে হয়। তাহলে আমিও বিয়ে করব। উপস্থিত সকলে হেসে দিল। সেও হেসে বলল, তুমি বর কোথায় পাবে? তুমি কি হও ওই বউটার? আমি তো ওর বর, তাহলে তুমি আমার বর হবে। ও বড় বউ আর আমি ছোট বউ। প্রিয়ার এ কথা শুনে সকলে সে কি হাসি, দম ফাটিয়ে হেসেছিল সবাই। কথাগুলো ভেবে আয়নার দিকে তাকিয়ে হাসলো প্রিয়া। কি কাণ্ডটাই না করেছিল সেদিন। সবাই তো এখন খেপায় প্রিয়াকে। বিশেষ করে ওই ভাইয়াটা দেখা হলেই সবসময় বলতো, কি গো ছোট বউ, আমার মনে আছে? তখন যে প্রিয়া কি লজ্জা পেত। আজও প্রিয়া বউ সেজেছে। লাল টুকটুকে বউ, ঘেরওয়ালা লাল লেহেঙ্গা পরেছে, পাথরের গলায় হার, কানের দুল, টিকলি আর নাকের নোলক পরেছে। 2 হাতে মেহেদি রঙের আবির্ভূত, 2 হাত ভর্তি লাল চুড়ি। হাত নাড়ালেই সেগুলো রিনিক ঝিনিক আওয়াজ করছে। আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে প্রিয়ার। চুলগুলো সুন্দর করে খোপা করা, তাতে আবার অনেকগুলো গোলাপ গুজে দেওয়া। ব্রাইডাল সাজ। গাঢ় কাজল চোখগুলো টানা টানা লাগছে। নিজেকে বউ সাজতে দেখে নিজে নিজেই প্রেমে পড়ে যাচ্ছে। প্রিয়া যেমন ভাবে বউ সাজতে চেয়েছিল তেমন ভাবে সাজানো হয়েছে। ফাহাদ বলেছিল বিয়ের সবকিছু, এমনকি অর্নামেন্টসও ফাহাদ নিজে পছন্দ করেছে। আর পার্লারের লোকও ফাহাদও ঠিক করে দিয়েছে। প্রিয়া আপন মনে ভাবে, ফাহাদ আমায় পছন্দ জানলো কিভাবে? ও কি মন পড়তে পারে? নাকি ওর আমার চয়েস এক, তাই বলে এত মিল? অদ্ভুত। আঙ্গুল কামড়ে কিছুক্ষণ কথাগুলো ভাবলো। এরপর আবার নিজে বলল, দূর চাই, যাই হোক, মানুষটা আমার মনের মতো সাজিয়েছে, এটাই তো অনেক। এতক্ষণে আয়নায় লক্ষ্য করলো পেছনে মা, লামিয়া, পৃথা দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। ওদের এভাবে হাসতে দেখে প্রিয়া লজ্জা পেয়ে যায়। মা প্রিয়ার দিকে এগিয়ে এসে প্রিয়ার 2 গালে চুমু খায়।
আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে চোখের সামনে লাল টুকটুকে একটা পরি দাঁড়িয়ে আছে। আর যদি তোর বাবা থাকতেন তাহলে দেখতে কত খুশি হতো সে, দু চোখে ভরে দেখতো তার ছোট্ট পরীকে। মায়ের চোখে পানি স্পষ্ট। পিয়ার নিজে বুকো মোচড় দিয়ে উঠে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা তৎক্ষণাৎ প্রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলেন, খবরদার, আজ আর কোনো কান্না নয়। আমার মেয়েকে দেখতে পচা লাগবে এটা আমি চাই না। তুই ওদের সাথে বাইরে আয়, আমি দেখি সবাই রেডি হলো কিনা। মা, ভাবিরা আসেনি? না। প্রিয়ার মুখটা মলিন হয়ে গেল। প্রিয়া ভেবেছে অন্তত আজ বিয়ের দিন ভাবিরা আসবে। ননদের বিয়ে, অথচ দুই ভাবির এক ভাবিও থাকবে না। এত খুশির মুহূর্তেও তাদের পাশে পাবে না। তারা অন্যায় করেছে করুক, আজকে যদি একবার আসতো প্রিয়া সব ভুলে যেত সব। আজ প্রিয়া ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে, তাই সবার ওর মান অভিমান ভ্যানিশ করে দিত। মা হেসে বলল, আসেনি এখনো, তবে আসবে। প্রিয়া খুশি হয়ে বলে, সত্যি আসবে? হ্যাঁ। কখন আসবে কখন? ওরা সরাসরি কমিউনিটি সেন্টারে আসবে। আচ্ছা। মা চলে যাওয়ার পর লামিয়া এগিয়ে আসলো। প্রিয়া দুলে দুলে বলে, আপু, আমায় কেমন লাগছে রে? শাকচুন্নির মতো। প্রিয়া মুখটা গোমরা করে বলে, আপু, অন্তত আজ সত্যি বল। সত্যি তো বললাম। রাগ তোর সত্যি? ভেবেছিলাম তোর যদি ছেলে হয় তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দেবো, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ। এমন হিংসুক বেয়ান আমার চাই না। এখনো বিয়ে হলো না, কিছু হলো না, তার আগে তুই বাচ্চা বিয়ে পর্যন্ত চলে গেছিস। ভাবতেই কিছু করা লাগে নাকি? ফাজিল। প্রিয়ার দুলাভাই দ্রুতবেগে রুমে প্রবেশ করলেন। কই কই, আমার জানের টুকরোটা কই? দুলাভাই প্রিয়াকে আদর করে জানের টুকরা বলে ডাকে। এরপর প্রতিবাদ জানায় একদিন লামিয়া। তখন দুলাভাই বলেছিল, তুমি তো আমার জান, আর শালিকা আমার জানের টুকরা। ভালো তো, আমি তোমাকেই বেশি বাসি। লামিয়া মুখে কিছু না বললেও মনে মনে হেসেছিল। দুলাভাইকে দেখে প্রিয়া আহ্লাদি স্বরে বলল, সুইটহার্ট দুলাভাই, দেখেন না আপনার বউ কেমন হিংসে করে আমাকে। কি? লামিয়া হিংসা করে তোমাকে? আমার জানের টুকরাকে হিংসা করে? এত বড় সাহস! কই কই সেই হিংসুক মহিলা? ওই তো আপনার পিছনে। দুলাভাই পিছনে তাকাতেই ফাঁকা একটা ঢোক গেলে লামিয়া কোমরে হাত রেখে চোখ গরম করে তাকিয়ে আছে। দুলাভাই একটু কেশে লামিয়াকে বলে, ও আমার লামু জান, এমনে তাকাও কেন বাবু? ও সরি, এখন তো তুমি হবু বাবুর মা। একটু আগে কি বলেছো আমি মহিলা? সি, এটা বললাম নাকি আমি? কখন বললাম? এই জানে টুকরা, আমি কি সত্যি বলেছি? দুলাভাই এটা কি হলো? বাঘের মতো গর্জন করে এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছেন। তিনি হতাশ গলায় বলেন, জানে টুকরা রে, দিন শেষে তো এক রুমে থাকতে হয়। তখন যদি খুন্তির স্বাদ নিতে পারতে তাহলে বুঝতা এমন ম্যাও ম্যাও কেন করছি। দুলাভাইয়ের কথা শুনে প্রিয়া আর পিতা হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। দুলাভাই বলেন, হাসো হাসো, সত্যি বলে তো হাসবাই। তোমার বান্ধবী পিতাকে জিজ্ঞেস করে দেখো, ওর জামাইও এমনি হাদানি পাদানি দিয়ে রাখে। ওর কথাই বা কি বলছি আর। আজ বিয়েটা হোক, বেচারা ফাহাদেরও এই একই অবস্থা হবে। তোমরা বউরা তো বাড়িতে এক একজন প্রেসিডেন্ট। ওরা এখনো হেসেই চলেছে। হাসি শেষ হয়েছে আমার জানের টুকরা। চলো তাড়াতাড়ি, কমিউনিটি সেন্টারে বরের আগে পৌঁছতে হবে। ভাইয়ারা তাড়া দিচ্ছে। প্রিয়া কোনো রকমে হাসি থামিয়ে বলে, চলেন। রুমের বাইরে যেতেই বড় ভাইয়া আর ছোট ভাইয়া প্রিয়াকে বুকে জড়িয়ে নেয় পরম আদরে। পাশ থেকে ওই ভাইয়াটা, মানে যাকে প্রিয়া বর হওয়ার কথা বলেছিল, সে বলে, ছোট বউ আমায় রেখেই অন্য কাউকে বিয়ে করবে? প্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে যায়। গাড়িতে পৃথা আর প্রিয়া পাশাপাশি বসেছে। হঠাৎ পৃথাকে খোঁচা মেরে প্রিয়া বলে, ওই, আর কতক্ষণ পৌঁছাবো? বেশি সময় লাগবে না। কেন? কেন আবার কি? ফাহাদকে জামাই সেজে কেমন লাগছে দেখবো না? এত পাগল হচ্ছিস কেন? তোর বিয়ের সময় তুই মনে হয় হোসনি। তোর মতো এত না। চুপ কর, ঝগড়া করবি না। ঝগড়ুটে হো, ভিডিও কল দিয়ে দেখলে তো হয়। না রে, সেটা হবে না। কেন? গায়ে হলুদের রাতে বলে দিয়েছি, বিয়ের আগে বিয়ের সাজে সরাসরি দেখবো। কোনো ভিডিও কল হবে না, এমনকি কোনো ছবিও শেয়ার করা হবে না। তাহলে আর কি, একটু তো ওয়েট করতেই হবে। হুম।
আকাশ ভাইয়া কোথায়? তোর ভাইদের সাথে আছে? ও। কমিউনিটি সেন্টারে পৌঁছেই ভাবিদের দেখতে পাই। প্রিয়াকে দেখে তারা হাসি হাসি মুখে এগিয়ে আসে। তোমাকে কি সুন্দর লাগছে প্রিয়। এত সুন্দর নরদিকে তোমরা কষ্ট দাও কিভাবে? প্রিয়ার কথাটা শুনে ভাবিদের মুখ মলিন হয়ে যায়। প্রিয়া দুই ভাবির হাত ধরে বলে, ভাবি, যা হওয়ার হয়েছে ভুলে যাও প্লিজ। মনের মধ্যে আর কোনো ক্ষোভ রেখো না। রামিম সেদিন ওরকম বিহেভ না করলে এত ঘটনা ঘটতো না। কিন্তু দেখো, রামিমও বিয়ে করেছে অন্য কাউকে, আমিও আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করছি। তাহলে আর কিসের রাগ অভিমান থাকবে বলো? আর আমার ওপর যদি রাগ অভিমান থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি তো পরের ঘরে চলেই যাব। আমাকে তোমাদের সহ্য করতে হবে না। তোমরা শুধু ভাইয়াদের নিয়ে মায়ের সাথে এক বাড়িতে থাকো প্লিজ। আমি চলে আসতেই মা মাঝে বড্ড একা হয়ে যাবে গো। আ- আবার আগের মতো সবাই এক হয়ে যাও। নাতি নাতনিদের নিয়ে মায়ের সময় কেটে যাবে। আমার মাকে তোমরা কেউ কষ্ট দিও না গো। যদি মাকে বোঝা মনে হয় কোনোদিন এক সেকেন্ডের জন্য, তাহলে সাথে সাথে আমাকে ফোন দিবা। আমার জান্নাতকে আমি আমার কাছে এনে রাখবো। তবু অবহেলা করো না মাকে। তুমি কি আমাদের এতই খারাপ ভাবো প্রিয়? আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো আগের মতো। মায়ের কোনো অবহেলা হবে না, মাথায় তুলে রাখবো দেখো। আর তোমারও প্রতি আমাদের কোনো রাগ নেই। দোষ করলো আমরা করেছি, তুমি তো কোনো দোষ করোনি। উল্টো আমরাই ক্ষমার অযোগ্য। তোমাদের উপর কোনো রাগ নেই আমার ভাবি। এই যে তোমরা সব রাগ অভিমান ভুলে আমার বিয়েতে এসেছো, একসাথে থাকবে বলছো, এটাই আমার বিয়ের বড় গিফট। আর কিছু চাই না তোমাদের থেকে। পাগলি বোন। বড় ভাইয়ের দুটো বাচ্চা আর ছোট ভাইয়ের এক বাচ্চা, মোট তিনজন মিলে প্রিয়ার লেহেঙ্গা ধরে টানছে। প্রিয়া নিচে তাকিয়ে দেখে তিনটা বিচ্ছুকে লেহেঙ্গা ধরে বলে, আব্বু, আম্মু, আমার লেহেঙ্গা এভাবে টানলে তো খুলে যাবে। তখন তো লজ্জা পাবো পুপি। ছোট ভাইয়ের ছেলেটা তুতলে তুতলে বলে, ও পুপি, পুপি, তোমালে তুন্দর লাগতাছে। আসো, ছবি তুলবো। আমার বাবাটা ছবি তুলবে, আমরা সবাই ছবি তুলবো। আচ্ছা চলো, ফটোগ্রাফারকে বলে আমাদের চারজনের সুন্দর করে ছবি তুলে দিতে। ঠিক আছে। আচ্ছা। প্রিয়া তিন পিচ্চিকে নিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে ব্যস্ত। ওইদিকে বরযাত্রী এসে পড়েছে, সে খেয়ালই নাই। সবাই বরের কাছে গিয়েছে। পিতা সহ প্রিয়ার স্কুল ও কলেজের বন্ধু বান্ধবীরা গেট ধরে টাকা আদায় করেছে। খুব হইচই হচ্ছে। পিচ্চিগুলো শব্দ শুনে বলে, মনে 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 হয় বর এসেছে। এই চল চল বর দেখি। ফটোগ্রাফার বলে, ম্যাম, আপনি দাঁড়ান, কিছু সিঙ্গেল ছবি তুলি আপনার। ঠিক আছে। গেটে সব ঝামেলা চুকিয়ে বরযাত্রী ভেতরে প্রবেশ করে। ফাহাদ ভেতরে গিয়ে থমকে যায় প্রিয়াকে দেখে। প্রিয়া তখন ছবি তোলায় ব্যস্ত। চোখ দাঁড়িয়ে যাচ্ছে ফাহাদের। বউ সাজে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? শুধু এক জোড়া চোখ নয়, দুই জোড়া চোখ প্রিয়ার উপর স্থির। এক জোড়া ফাহাদের, অন্য জোড়া মৃন্ময়ের। মৃন্ময়ের দৃষ্টি ভরা অবাক, কৌতূহল আর সেই সাথে বুকে চিনচিনে ব্যথা অনুভব করা। মৃন্ময় মনে মনে ভাবে, আমি কি ঠিক দেখছি? প্রিয়া এখানে, তাও বউ সাজে। কয়েকজন ফাহাদেরকে নিয়ে বসায়। মৃন্ময় তখন ঠায় দাঁড়িয়ে আছে। পা চলছে না ওর, মনে হচ্ছে মাটি কামড়ে দিয়ে ধরে রেখেছে। ছবি তোলা শেষে প্রিয়া ফাহাদের দিকে তাকিয়ে হা হয়ে যায়। লাল খয়েরি শেরওয়ানিতে অপূর্ব লাগছে ফাহাদকে। বাম হাতে একটা কালো ঘড়ি, মাথায় পাগড়ি নেই। পাগড়িটা পরে আছে পাশের একজন ছেলে, সম্ভবত ফাহাদের বন্ধু হবে। পৃথা এসে প্রিয়াকে ফাহাদের পাশে বসায়। আর চোখে ফাহাদকে দেখছে প্রিয়া। লাজুক লাজুক চোখে তাকায় বারবার। হুট করে সামনের দৃষ্টি যায়। প্রিয়ার হাসি বিলীন হয়ে যায়। মৃন্ময় এখানে কেন? তখন ওই ফাহাদ ইশারায় মৃন্ময়কে ডাকে, এদিকে আয় মৃন্ময়। এখানে দাঁড়িয়ে আছিস কেন? প্রিয়া ভ্রু কুঁচকে বলে, কে উনি? আমার ভাই। আমি তো জানতাম তুমি একাই। আর ফুল? আরে, ও আমার খালাতো ভাই। এতদিন বাইরে ছিল, আমার বিয়েতে এসেছে। ও। প্রিয়ার মনে এবার ভয় ঢুকে যায়। মৃন্ময় ফাহাদের ভাই। ফাহাদ যদি জানতে পারে মৃন্ময় প্রিয়াকে ভালোবাসে, তাহলে তাহলে কি হবে? ভাইয়ের জন্য ত্যাগ করবে, আবার স্বপ্ন ভেঙে যাবে। ভয়ে ঘেমে যাচ্ছে প্রিয়া। ফাহাদ প্রিয়াকে ঘামতে দেখে বলে, আরে ওকে? ইয়া। প্রিয়ার বান্ধবীরা সব দৌড়ে আসে ফাহাদের কাছে। ফাহাদকে টেনে নিয়ে বলে, চলেন দুলাভাই ছবি তুলবো।
প্রিয়ার কিচ্ছু ভালো লাগছে না, চারপাশে চোখ বুলায় প্রিয়া। সকলে এত হাসি খুশি মুহূর্ত কি নিমেষেই শেষ হয়ে যাবে? মৃন্ময় ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে আসে। তখন ফুল এসে প্রিয়াকে নিয়ে যায় ছবি তোলার জন্য। প্রিয়ার আসছে না, মুখ জোরপূর্বক কৃত্রিম হাসি ফুটিয়ে ছবি তুলছে। বেশিটা খেয়াল করেছে ফাহাদ। সবার চোখের আড়ালে নিয়ে যায় প্রিয়াকে। কি হয়েছে তোমার প্রিয়া? এমন ভীত দেখাচ্ছে কেন তোমাকে? আচমকা ফাহাদকে জড়িয়ে ধরে প্রিয়া। তুমি আমায় ঠকাবে না তো ফাহাদ? আমায় ছেড়ে যাবে না তো? রিল্যাক্স। কি হয়েছে আমায় বলো। মৃন্ময়। মৃন্ময় কি? প্রিয়া চুপ করে আছে। ফাহাদ বলল, আমি বিয়েটা করব না। প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বিয়ে করবে না মানে? আমি বিয়েটা করব না, এটাই বলবো ভেবেছিলে? ফাহাদের কথায় কিছু বুঝতে পারছে না প্রিয়া। হ্যাঁচকা টান দিয়ে প্রিয়াকে নিজের কাছে নিয়ে আসে। চোখে চোখ রেখে বলে, আমি সব জানি। মৃন্ময়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। মৃন্ময় রিমের জন্য বিয়েটা ভেঙে দেয়। এরপর মৃন্ময় তোমাকে ভালোবেসে ফেলে। সব জেনে শুনে আমি এতদূর এগিয়েছি। তুমি সব জানতে, সব জেনে বিয়ে করছো। লিসেন প্রিয়া, আমি এতটা মত নেই যে নিজের ভালোবাসাকে ভাইয়ের হাতে তুলে দেব। হ্যাঁ, দিতাম হয়তো যদি তুমি মৃন্ময়কে ভালোবাসতে। আমি এটাও জানতাম যে তুমি মৃন্ময়কে ভালোবাসতে না, শুধুমাত্র পরিবারের কথা ভেবে বিয়ে করতে রাজি হয়েছিলে। আস্তে আস্তে তুমি মৃন্ময়কে বিশ্বাস করতে শুরু করেছিলে। তখন ওই মৃন্ময় তোমায় ঠকায়। তুমি এসব কি করে জানো? ছোট ভাইয়া বলেছে। আর মৃন্ময় যে আমাকে ভালোবাসে এটা কিভাবে জেনেছো? যেদিন মৃন্ময় প্রথম তোমাকে অফিসের এলাকায় দেখে, ওই দিন সন্ধ্যায় আমি আর মৃন্ময় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তোমার পিছু যখন আমরা নেই, তখন তোমার পেছন থেকে দেখেই চিনেছিলাম। বিশেষ করে তখন এত কষ্ট হয়েছিল এটা ভেবে যে মৃন্ময় আর আমার ভালোবাসার মানুষটা একজনই। অনেকবার ভেবেছিলাম সরে যাব, কিন্তু মন বলল, এই ভুল করিস না। তখন আমি সব ইনফরমেশন নিতে লাগলাম। এরপর যখন তোমার ভাইয়ের সাথে পরিচয় হয়, ভাইকে সব খুলে বললাম। পরে ভাইয়ার সব বলছে। তাহলে আমার প্রথম অতীতের কথা তুমি জানতে, এজন্যই আমার কথাগুলো তখন শুনোনি? হ্যাঁ জানতাম, কিন্তু ওইগুলো ভাইয়া বলেনি। তোমার ডায়েরি পড়ে জেনেছি। প্রথম যেদিন তোমার ঘরে নারীর সাথে বসে গল্প করি, সেদিনই টেবিলে তোমার ডায়েরি পাই এবং ঢুকিয়ে নিয়ে আসি বাসায়। বিশেষ করে এত কেঁদেছি ডায়েরিটা পড়ে, যা বলে বোঝাতে পারবো না। আর ডায়েরিটা পড়ার পর থেকেই তোমার প্রতি ভালোবাসা কয়েকশো গুণ বেড়ে যায়। মনে মনে এটাই প্রতিজ্ঞা নেই, তোমাকে কিছুতেই হারাতে দেব না। কি করে ছাড়বো বলো? ভালোবাসি তো খুব। প্রিয়া ফাহাদের মুখে মাথা রেখে নিঃশব্দে কাঁদে। সকল ভয় দূর হয়ে গেছে। আসলে সবাই এক হয় না। ভুল মানুষের মাঝেও একজন সঠিক মানুষ আসে আমাদের জীবনে। হয়তো আমরা চিনি না, নয়তো দেরিতে চিনি। আর ফাহাদ সেই সঠিক মানুষ। ফাহাদের সাথে প্রিয়ার বিয়েটা খুব সুন্দরভাবে মিটে যায়। ধুমধাম করে বিয়ে হয়। কোনো কিছুরই কমতি ছিল না বিয়ের আয়োজনে। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন মৃন্ময় প্রিয়ার কাছে আসে। প্রকৃতি কতটা নিষ্ঠুর প্রতিশোধ নেয়, তাই না প্রিয়া? প্রিয়া মৃন্ময়ের দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। মৃন্ময়ের চোখ মুখ লাল হয়ে আসে। না পাওয়ার কষ্টটা ভেতরে পুরো ছাই করে দিচ্ছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, শুধুমাত্র একটা ভুল আমার জীবনটাকে এলোমেলো করে দিল। সেদিন যদি রিমির কথায় ঘুরে ওই ভুলটা না করতাম, তাহলে তোমায় পেতাম। তুমি আমার বউ হতে। কিন্তু প্রকৃতি কি প্রতিশোধটাই নিল দেখো। তোমাকে ভাইয়ের বউ বানিয়ে দিল। অন্য কাউকে বিয়ে করলে হয়তো সহ্য করতে পারতাম, কিন্তু এই কষ্টটা অসহনীয় প্রিয়া। প্রকৃতির প্রতিশোধ খুব কঠিন, খুব। মিস্টার মৃন্ময়, একটা সঠিক সিদ্ধান্ত জীবনকে সুন্দর করতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত জীবনকে শেষও করতে পারে। তাছাড়া আমার যা বলার সেদিনই বলে দিয়েছি। আজ আর নতুন করে কিছু বলার নেই। আমার ভালোবাসার মানুষ ফাহাদই। না পাওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু পেয়ে হারানোর কষ্ট সহ্য করা যায় না। আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্রিয়া আর কথা বাড়ায় না, সামনের দিকে এগিয়ে যায়। প্রিয়ার যাওয়ার দিকে একরাশ আফসোস নিয়ে তাকিয়ে থাকে মৃন্ময়। প্রিয়াকে একটা চেয়ার টেনে বসায় দুলাভাই। বসো বসো। নিজের বিয়েতে নিজেই খাবে না বলেই এক লোকমা বিরিয়ানি প্রিয়ার মুখে তুলে দিল। আর ছোট ভাইয়া সেই মুহূর্তের ছবি তুলে নিল। জন্মদিনে পৌঁছাতে কাজে লাগবে পরে। চলবে। ধন্যবাদ প্রিয় পাঠক। গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।